নাগরিক প্রতিদিনের সপ্তাহে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ফারদিন আলম। মূলত সাপ্তাহিক সব আলোচিত ঘটনাগুলি নিয়ে আমরা এই অনুষ্ঠানে কথা বলে থাকি। আজকে আমাদের সাথে আমাদের আলোচনায় যুক্ত থাকবেন নাগরিক প্রতিদিনের যুগ্ম সম্পাদক জনাব লুৎফর রহমান হিমেল। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ফারদিন। কেমন আছেন? ভালো। দেশ এবং পুরো বিশ্বই বলা যায় যে একটা সংকটময় অবস্থায় আছে। এই অবস্থায় আমাদের দেশের কার্যক্রমগুলি আপনার কাছে কেমন লাগছে? আসলে বর্তমানে আমরা একটা যুদ্ধের ভেতর দিয়ে যাচ্ছি। বিশ্ব এমন একটা পরিস্থিতি যে ইরান যুদ্ধ নিয়ে আমরা প্রায় ২ সপ্তাহ হতে চললো ইরান যুদ্ধের। এই সময়ে এই যুগে একটি দেশ যখন যুদ্ধে অবতীর্ণ হয় বা একাধিক দেশ যখন এনগেজ হয়ে যায়, সেটা থেকে আসলে কোনো দেশই মুক্ত থাকে না সেই প্রভাব থেকে। তো আমাদের দেশে নতুন একটি সরকার, এই অবস্থায় তারা এই যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে আমাদের দেশকে। বলা যায় যে আমরাও একটু সংকটের ভেতর দিয়ে যাচ্ছি। কেমন লাগছে আমাদের নতুন সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যক্রমগুলি কেমন লাগছে আপনার? আসলে এই সরকারের ১ মাস হয়নি। ১ মাস হয়নি। তো এখনই আসলে পর্যালোচনা করার সময় আসেনি। সরকারকে আরো সময় দিতে হবে। তারপর আমরা বলতে পারবো যে আসলে সরকার কেমন করছে। তবে এর মধ্যে তারা যেসব উদ্যোগ নিয়েছে, কিছু ভালো উদ্যোগ নিয়েছে, কিছু খারাপ উদ্যোগ নিয়েছে। তো বিরোধী দলের যে ভূমিকা, সেই বিরোধী দলের যে ভূমিকাটা আমরা দেখতে পাচ্ছি, সেটাও খুব স্ট্রং ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। ঈদের পর আশা করছি যে আরো ভালো আমরা পার্লামেন্ট দেখতে পারবো। পার্লামেন্ট শুরু হয়েছে। সেখানে জাতির যে আশা আকাঙ্ক্ষা সেখানে প্রতিফলিত হবে, প্রতিধ্বনিত হবে। দেশ এবং বিশ্বব্যাপী যদি আমরা বলতে চাই, এখন একটা জ্বালানি তেলের সংকট রয়েছে এবং বাংলাদেশে আমরা শুনছি বারবার সরকার থেকেও বারবার বলা হচ্ছে যে তেলের যথেষ্ট একটা মজুদ আছে। বলা যাচ্ছে যে ২০ দিনের বেশি আমাদের দেশে ৩৫ দিনের মতো হ্যাঁ, জ্বালানি তেল তেল আছে জ্বালানির তেল আছে, কিন্তু আমরা যদি একটু বের হই বা আমরা পাম্পগুলোতে দেখছি যে আসলে তেল নেই। বিশাল সারি। বিশাল সারি এবং রাত ৩টা ভোর ৪টা সেম অবস্থা। তেল পাওয়া যাচ্ছে না সবাই বলছে। এই সমস্যাটা কেন হচ্ছে বলে আপনি মনে করছেন? আসলে জ্বালানি তেলের উপরেই ১ম খর্গটা এসে পড়ে। এটার সাথে অন্য কিছুর জড়িত কিন্তু। জ্বালানি তেল যখন সাফিসিয়েন্ট থাকে, পর্যাপ্ত থাকে, তখন কিন্তু পণ্যমূল্য অটোমেটিক কমে যায়। তো বাংলাদেশ শুধু না, সারা বিশ্বই এটার প্রভাব থেকে মুক্ত হতে পারছে না। প্রতিবেশী দেশ ভারত কিন্তু খুবই খারাপ অবস্থা যাচ্ছে সেখানে। ৩৩ কোটি পরিবার সরাসরি এলপিজি গ্যাস তারা ব্যবহার করে। তাদের হাহাকার চলছে। বাংলাদেশে আমরা যেটা দেখি যে জ্বালানি তেলের যে লাইন, গ্যাসের যে লাইন, আমরা তেলের লাইনে যে গাড়ির যে সারি দেখছি, এর চাইতে খারাপ অবস্থা কিন্তু ভারতের। তো আমরা আমাদের এই অবস্থাটা ধরা যায় যে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেও অনেকটা ভালো আছি আমরা। এটা লাকিলি বা সৌভাগ্যজনকভাবে, সৌভাগ্যক্রমে আমরা আসলে ভালো আছি। এই যে বা কদিন পরে ঈদ, ২-১ দিন বাকি আছে ঈদের। এই সময় যে দূরপাল্লার যে বাসগুলি আছে, যেগুলি রাজধানী থেকে দূরপাল্লার বাসগুলি, সেই বাসগুলি অনেকে বলছে যে তারা তেল পাচ্ছে না এবং সেখানে সেজন্য ২-১ জন ভাড়াও বেশি রাখছেন। যদিও বা বর্তমান সরকার বলছেন যে ভাড়া বেশি রাখা হচ্ছে না, কিন্তু আমরা গিয়েছি, আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি যে ভাড়া বেশি নেওয়া হচ্ছে। তো এই বিষয়টি এটা হচ্ছে কি, এই তেলের যে মূল্য একটু বেড়ে গেছে। এই কারণে যে ভাড়াটা যেটা বাড়তি, সেটা কিন্তু ঈদ উল ফিতরের ভাড়া বাড়তি নেওয়া হচ্ছে। কিন্তু আমাদের মন্ত্রী মহোদয় যেটা বলেছেন যে কোথাও ভাড়া বেশি নেওয়া হচ্ছে না, এবং কেউ কেউ ২০-৩০ টাকা কমও রাখছে। এটা আসলে জাস্ট রাজনৈতিক বক্তব্য। এরকমটা আসলে মানে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কখনো সম্ভব না। তবে ভাড়া বাড়তি নেওয়া হচ্ছে, সেটা সরকার চেষ্টা করছে সেটা সীমিত রাখার জন্য। মন্ত্রী যেটা বলেছেন তা পলিটিক্যাল একটা বক্তব্য দিয়েছেন যে কোথাও ভাড়া বেশি নেওয়া হচ্ছে না। কিন্তু আমরা কিন্তু পত্র-পত্রিকায় দেখতে পাচ্ছি যে বিভিন্ন রুটে ভাড়া কিন্তু বেশি নেওয়া হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা যেটা দাঁড়িয়েছে যে জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। যেমন আমি ধরুন যে আমি আমার বাবা-মার জন্য আমি একটা গিফট কিনেছি, সেই গিফটটা আমি পাঠাতে পারছি না। কারণ যেসব কুরিয়ার সার্ভিসে যেসব গাড়িগুলি আছে, সেগুলি বলছে যে ঢাকার ভিতরে তারা ডেলিভারি দিতে পারছে, বাট ঢাকার বাইরে তারা দিতে পারছে না, কারণ জ্বালানি তেলের সংকট। জ্বালানি তেলের বড় রকমের সংকট যাচ্ছে, যেটা আমরা প্রথমে যেটা বললাম। এটা শুধু বাংলাদেশ না, এটা সারা বিশ্বই সাফার করছে। আমেরিকাও সাফার করছে। কিন্তু বাংলাদেশ সরকার তো বলেই যাচ্ছে যে আমাদের কোনো যথেষ্ট সংকট পরিমাণ নাই। সংকট নাই মজুদ বলতে আছে। যতটুক সংকট হওয়ার কথা ছিল ততটুক হয়নি। কিন্তু এটা যদি যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তবে একটা কথা বলে রাখি, একটু আন্তর্জাতিক পরিসরে যেতে হবে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের ৫ ভাগের ১ ভাগ তেল এখান দিয়ে কিন্তু পরিবহন হয়। তো সেখানে অঘোষিত একটা নিষেধাজ্ঞা দেয়া আছে। ইরান বলেছে যে এখানে শত্রু দেশের যদি কোনো শত্রু শত্রু দেশ বলতে ইসরায়েল এবং আমেরিকাকে বুঝিয়েছে, এবং তার যে মিত্ররা আছে
তারা যদি এখান দিয়ে যায় তাদেরকে হামলার লক্ষ্যবস্তু তারা করবে, বাকিদের তারা করবে না। আমরা কিন্তু এর মধ্যে দেখেছি যে বাংলাদেশের অনেকগুলা জাহাজ কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ। ইভেন নরেন্দ্র মোদী ভারত এছাড়া আমরা দেখলাম যে ভারত থেকেও পাইপলাইন দিয়ে হ্যাঁ। তেল আসলো। তো ভারতের সরকার কিন্তু ইসরায়েলের সাথে সহযোগিতা করেছে, তাদের সাথে মিত্রতার সম্পর্ক, ইরানের সাথেও তাদের ভালো সম্পর্ক। এই কারণে ভারতের জাহাজগুলো কিন্তু ছেড়ে দিচ্ছে। এটা স্বস্তির বিষয় আমাদের জন্য, কারণ ভারতও আমাদেরকে জ্বালানি তেল দিচ্ছে। আচ্ছা, আমরা যদি একটু আমরা যদি বলতে চাই যে ভারত থেকে তেল এসছে, মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে তেল আসলো, চীন ইন্দোনেশিয়া থেকে তেল আসলো, সৌদি আরব থেকেও কিন্তু তেল আসলো, দেশে এসে পৌঁছেছে। এই তেলগুলি কোথায় যাচ্ছে? এটা কি কোনো ধরনের সিন্ডিকেটের মাধ্যমে তেলটা আটকা পড়ে আছে? আমরা গতকাল আমরা গিয়েছিলাম, আমরা পাম্পে যেয়ে খোঁজখবর নিয়েছি যে তারা বলছে যে পাম্প পর্যন্ত তেল এসে পৌঁছাচ্ছে না। এটা কি আমরা বলতে পারি কোনো ধরনের সিন্ডিকেটের মধ্যে? বাংলাদেশের যে একটা গণ অভ্যুত্থান হলো, তারপর যে নির্বাচনটা হলো, এই গণ অভ্যুত্থানটা কেন হয়েছিল? এইসব সিন্ডিকেট ভাঙার জন্য। সেই সিন্ডিকেটটা কিন্তু ভাঙা হয়নি। আমরা বর্তমান সরকার নিয়ে কথা বলছিলাম। আমরা দেখলাম যে আমলাদের সরিয়ে 11টি জায়গায় আমলাদেরকে সরিয়ে রাজনৈতিক নেতাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এটি খুব খারাপ হয়েছে, কারণ আমরা তো গণতন্ত্রের চর্চা করার জন্য তো আমরা এটা নতুন সরকার, তো এটা গণতান্ত্রিকভাবে নির্বাচিতভাবে এই প্রশাসকের দায়িত্ব নেবে, মেয়রের দায়িত্ব নেবে। কিন্তু এই যে বসিয়ে দেওয়া হচ্ছে, তাও আবার সবই বিএনপিরই। কিন্তু এখানে কিন্তু বিতর্ক তৈরি করছে। সে আগের যে সরকারগুলো ছিল, বিতর্কিত ভাবে যে ডিসিশনগুলো নেওয়া হতো, এখনো সেইভাবে নেওয়া হচ্ছে। মানুষের প্রত্যাশা তো সেটা ছিল। মানুষের প্রত্যাশা ছিল যে গণতান্ত্রিক হবে সবকিছু। যে যোগ্যতাকে বসানো। হ্যাঁ, যোগ্যতা অনুযায়ী এখন সরকার হয়তো বা বলবে যে আমরা যোগ্যদেরকে বসিয়েছি। যোগ্যতা শুধু বিএনপিতে না, সব দলেরই যোগ্য আছে। শুধু এটা না, আপনি লক্ষ্য করেন যে এই যে শিক্ষা খাতের কথা যেটা বললাম, বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন একের পর এক কিন্তু ভিসি বসানো হচ্ছে সেই বিএনপিরই। এটা সঠিক কোনো পন্থা না। সব দলেরই তো আছে, এই বুদ্ধিজীবী আছে। মন্ত্রী এহসানুল হক মিলন সাহেব কিন্তু বলেছেন যে তাদেরকে প্রোফাইল দেখেই কিন্তু বসানো হয়েছে। তারা এটা রাজনৈতিক বক্তব্য আসলে। তো এখন মানে এই যে রাজনৈতিক নেতাদেরকে এইসব জায়গায় বসানো হচ্ছে, বেশ গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বসানো হচ্ছে। এইসবের ফলে কি হতে পারে মানুষের সামনের কি হতে চলেছে? আমরা তো আসলে পরিবর্তন চেয়েছি। আগের বিএনপি আমরা চাইনি, আগের আওয়ামী লীগ আমরা চাই না, আগের রাজনৈতিক ধারা আমরা চাই না। আমরা নতুন কিছু চাই। এখানে মেধার যাতে মূল্যায়ন হয়। মেধাবী কে? নিজের দলের মানুষই শুধু মেধাবী এমন না, অন্য দলেও তো মেধাবী থাকতে পারে। তাদেরকে এটা আসলে পুরোপুরি আসলে গণতান্ত্রিকভাবে যদি আমরা সবকিছু বিচার বিবেচনা করি, তাহলেই সমাধানটা হয়ে যায়। পিওর গণতন্ত্রের চর্চা আসলে কি আমরা করছি না। যে সংসদের কথা বলি, সংসদ শুরু হয়েছে, এখানে কিন্তু আমাদের গণভোটের বিষয়টা চলে আসছে। গণভোট কিন্তু বেশি পড়েছে হ্যার পক্ষে। বিএনপি সরকারের যে গঠন করেছে তার চেয়ে বেশি ভোট পড়েছে কিন্তু গণভোটে। কিন্তু সেটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে না। সেই গণভোটটা কিসের কারণে দেওয়া হচ্ছে? সংস্কারের জন্য। বিএনপি নিজের মধ্যেও সংস্কার দরকার। একটা রাজনৈতিক দলেরও কিন্তু সংস্কার দরকার, শুধু দেশের না, কোনো খাতের না, শুধু একটা পলিটিক্যাল পার্টির ভেতরেও সংস্কার দরকার। সিটি কর্পোরেশনগুলোতে হচ্ছে রাজনৈতিক নেতাদেরকে বসানো হচ্ছে, সেই সাথে বিশ্ববিদ্যালয়গুলোতেও আমরা দেখছি যে দুটো ক্ষেত্রেই একদম পরিচ্ছন্ন, একদম পরিষ্কারভাবে এই যে ধারাবাহিকতাটা, এটা কি বাংলাদেশে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ করে আমরা দেখি যে যারা রাজনৈতিক নেতারা যারা রয়েছে, যারা দলীয় নেতা যাদেরকে বলে, বর্তমানে আমরা দেখছি যে বিএনপির দলীয় যারা তাদেরকে বসানো হচ্ছে। এটা তো আমরা আগেও দেখেছি, মানে এটা সেই অনেক আগে থেকে চেঞ্জ হয়নি। ধারাবাহিকতাটা কি আসলে বজায় থাকবে বাংলাদেশে, নাকি এটার কোনো এটাই আমাদের পরিবর্তন আসবে? দুঃখজনক, এটাই আমাদের জন্য দুঃখজনক। এখন সরকারি তরফ থেকে বলা হচ্ছে যে রাজনীতি অপরাধ না, আমরাও তো বলছি না রাজনীতি অপরাধ না। তো এখন দেখতে হবে যে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে যদি এসব নিয়োগ হতো, তাহলে কারো কোনো প্রশ্ন থাকতো না। আচ্ছা, যাদেরকে বসানো হয়েছে তারা কি যোগ্য? তাদের সরকারি তরফ থেকে বলা হচ্ছে যোগ্য, তাদের প্রোফাইল বড়, ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে। কিন্তু আমরা তো জানি যে তাদের থেকেও যোগ্যতা, তাদের থেকেও ভালো যোগ্যরা থাকতে পারে, আছে। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি, সামনে কি আমরা আশা দেখছি না কি আশঙ্কা দেখছি? আসলে সম্ভাবনা সমস্যা দুটো নিয়েই একটা দেশ এগিয়ে যায়, একটি সরকার এগিয়ে যায়, বিশ্ব এগিয়ে যায়। আমরা কতগুলো ক্রাইসিস ফেস করতেছি, ইরান যুদ্ধ তো আছেই। তো সরকারের জন্য অনেকগুলো চ্যালেঞ্জ আছে, পাহাড় সমান চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলো তারা কিভাবে মোকাবেলা করে? তারা যদি শুধু একা চলতে চায় যে 212টি আসন আছে,
যে আমরা এগিয়ে গিয়ে একাই সবকিছু জয় করে ফেলবো, জনগণের হৃদয় জয় করে ফেলবো, সেটা সম্ভব না। বিরোধী দলকে নিয়ে, মিডিয়ার সমালোচনাকে আমলে নিয়ে এই সরকার যদি এগিয়ে যায়, তাহলে এই যুদ্ধ পরিস্থিতিতে তাদের সরকারের যে দায়িত্ব গ্রহণ, বিএনপির সরকারের যে দায়িত্ব গ্রহণ, তাহলে সত্যি তারা আসলে একটা চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে পারবে। একটা জিনিস দেখেন আপনি, এবার কিন্তু বিরোধী দলও কিন্তু বেশ স্ট্রং আমরা লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, অনেকদিন পর মানে সংসদ একদম রমরমা, সরকার দল বিরোধী ওয়ার্কআউট দেখেছি। প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদেরকে ছুঁয়ে গেছে। জনগণ কিন্তু মোবাইল ফোনের পর্দায়, টেলিভিশনের পর্দায় এই সংসদ অধিবেশন দেখছে এবং সেটার একটা ফিডব্যাক কিন্তু সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে প্রতি মুহূর্তে। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আমাদের আয়োজন। আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে।